বাংলাদেশের খবরের দিকে নজর রাখবো। ঐতিহাসিক একটা রায় গতকাল বাংলাদেশের সুপ্রিম কোর্টের তরফ থেকে সামনে আসে, যেখানে স্পষ্ট করে বলা হয়েছে 93% সম্পূর্ণভাবে থাকবে মেধার ভিত্তিতে, অর্থাৎ সরকারি চাকরিতে যে কোঠা, সেই কোঠার বিষয়টা নিয়ে যে আন্দোলনের রূপ আমরা দেখলাম বাংলাদেশে, তার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত, এই নির্দেশের সামনে আসে। এবং এখানে আরো উল্লেখযোগ্যভাবে বলা হয়েছে যে 5% অর্থাৎ যে 30% ছিল মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে, যারা উত্তরাধিকারী রয়েছে তাদের ক্ষেত্রে সংরক্ষণ, সেই সংখ্যাটা কমিয়ে আনা হলো 5% এবং অন্যান্য অর্থাৎ একদিকে উপজাতি এবং তারই সঙ্গে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের যারা রয়েছেন তাদের জন্য 1% সংরক্ষণের কথা বলা হয়েছে। কিন্তু ঐতিহাসিক রায় কেন বললাম? কারণ 93% কিন্তু থাকছে মেধাদের জন্য। একটা বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরে কি রায় ছিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের তরফে, দেখুন। 2018 সালে সংরক্ষণ নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছিলেন, গত 5 জুন সেই সিদ্ধান্তকে খারিজ করে দেয় বাংলাদেশের হাইকোর্ট। বহাল থাকে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের সন্তানদের সংরক্ষণ। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে বাংলাদেশের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় শেখ হাসিনা সরকার। এদিকে সংরক্ষণের সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরে অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশ। রবিবারই সংরক্ষণ নিয়ে রায় দিয়েছে সেদেশের সুপ্রিম কোর্ট। কলমের এক খোঁচায় বাতিল হলো হাইকোর্টের নির্দেশ। দেশের সরকারি চাকরির ক্ষেত্রে মোট 7% সংরক্ষণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তার মধ্যে 5% সংরক্ষণ থাকবে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য, বাকি 2% সংরক্ষিত থাকবে অন্য শ্রেণীর জন্য, আর 93% নিয়োগই হবে মেধার ভিত্তিতে। আন্দোলন করছেন সেই শিক্ষার্থীরা, তারা বলেছেন যে আন্দোলনের পাশাপাশি তারা আলাপ আলোচনাও করতে আগ্রহী। আমরা তাদের এই আলাপ আলোচনার প্রস্তাবে তাদেরকে স্বাগত জানাই। বাংলাদেশের সুপ্রিম কোর্টের এই রায়ের পর কি শান্তি ফিরবে পদ্মাপাড়ে? যদি এরপর আমরা দেখি বাংলাদেশ শান্ত হলো না, তাহলে বুঝে নিতেই হবে, ধরে নিতেই হবে আমাদের যে আসল উদ্দেশ্য কোটা নয়, আসল উদ্দেশ্য হচ্ছে স্টেবল সরকারকে তাকে ফেলে দেওয়া। একদমই তাই। দেখো স্বর্ণালী, তুমি যে প্রশ্নটা করেছো, যেটা মূল ও মৌলিক, ছাত্র আন্দোলন যেটা প্রথমে ছিল সেটা সত্যি ছাত্র আন্দোলন ছিল, মেধার জন্য লড়াই, যার পক্ষে সমর্থন সবার ছিল। কিন্তু স্বর্ণালী, মির্জা ফখরুল যে বিএনপির মহাসচিব, মির্জা ফখরুল মহাসচিব বলছে ছাত্র আন্দোলন সংস্কার করে কিচ্ছু হবে না, গোটা রাষ্ট্রযন্ত্র সংস্কার করতে হবে। সংরক্ষণ সংস্কার নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়, কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। বাংলাদেশের আন্দোলন কি এখন শুধুই সংরক্ষণ বিরোধী আন্দোলন আছে, নাকি আন্দোলনের লাগাম এখন কিছু নিষিদ্ধ সংগঠনের হাতে, যাদের সংরক্ষণ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, যারা শুধুই সরকারের পতনের কথা ভাবে? রিপাবলিক বাংলা। আপনারা জানেন বাংলাদেশে এই হিংসাত্মক আন্দোলন এবং সেই আন্দোলনে মৃতের সংখ্যা ক্রমান্বয়ে বেড়েছে। কিভাবে লাফিয়ে লাফিয়ে বেড়েছে? প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এই হিংসাত্মক আন্দোলনে। এখনো পর্যন্ত উৎকণ্ঠায় রয়েছেন যারা বাংলাদেশে থেকে এ বাংলায় এসেছিলেন, অর্থাৎ এ দেশে এসেছিলেন, হয় চিকিৎসার জন্য এসেছিলেন অথবা পড়াশোনার জন্য এসেছিলেন, ঘুরতে এসেছিলেন, ব্যবসায়িক কারণে এসেছিলেন। তারা এখনো পর্যন্ত যোগাযোগ করতে পারছেন না সে দেশের পরিজনদের সঙ্গে। উৎকণ্ঠায় রয়েছেন তারা। পেট্রাপোলের সীমান্ত দিয়ে গতকালের ছবি আমরা দেখেছি, যেখানে বহু সংখ্যক বাংলাদেশি তারা নিজেদের দেশে ফিরে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছেন। অন্যদিকে যারা ভারতীয়রা সে দেশে আটকে ছিলেন তারাও কিন্তু তড়িঘড়ি এদেশে ফেরবার জন্য
রীতিমতন তারা চলেও এসেছেন অনেকে, এবং ফেরবার জন্য হাইকমিশনের তরফ থেকে মূলত ব্যবস্থাপনা এমনকি হেল্পলাইন নম্বর পর্যন্ত চালু করা হয়েছিল। পেট্রাপোলের সীমান্তের সেই ছবিগুলো কিন্তু আপনাদের সামনে যখন তুলে ধরছি তখন আরও একবার সেই সীমানার দিকেই নজর রাখবো, যে পেট্রাপোলের সীমান্ত দিয়ে মূলত বাংলাদেশে থেকে আমদানি রপ্তানি সহ সাধারণ মানুষজন, অর্থাৎ সে দেশের এবং আমাদের দেশের মানুষজন তারা যাতায়াত করেন, নাগরিকরা যাতায়াত করেন। আর এই মুহূর্তে পিঙ্কি সরাসরি পেট্রাপোল সীমান্ত থেকে আমাদের সঙ্গে রয়েছে। পিঙ্কি, গতকালও তুমি আমাদের সঙ্গে কথা বলছিলে এবং তুমি দেখাচ্ছিলে যে সেখানকার যারা মানুষজন রয়েছেন, পেট্রাপোলের সীমান্তে যারা রয়েছেন ব্যবসায়ীরা, তারাও বলছিলেন বহু সংখ্যক মানুষজন তারা আসছে এবং তারা চাইছে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে ফিরে যেতে, অথবা যারা ওদেশে রয়েছেন তারাও চাইছেন ভারতবর্ষে ফিরে আসতে। আজ সকালের ছবিটা ঠিক অন্যরকম। দেখো, তুমি জানো গতকাল থেকেই কিন্তু গত পরশু দিন থেকেই যে বাণিজ্য চলতো দুদেশের মধ্যে, সেই বাণিজ্য পুরোপুরি কিন্তু বন্ধ রয়েছে। অর্থাৎ দুদেশের মধ্যে যে বাণিজ্যিক ব্যবস্থা, সেই বাণিজ্যিক ব্যবস্থা পুরোপুরি বন্ধ। কোনো রকম ভাবেই কিন্তু দুদেশের মধ্যে যে আমদানি রপ্তানি সেটা পুরোপুরি বন্ধ রয়েছে, এবং শয়ে শয়ে এখনো পর্যন্ত ট্রাক এখনো অপেক্ষা করে আছে কবে বর্ডার খুলবে এবং দুদেশের যে আমদানি রপ্তানি সেটা শুরু হবে। দুদিন হতে চললো, 48 ঘন্টার উপরে। বুঝতে পারছো ক্ষয়ক্ষতির পরিমাণটা কিন্তু যথেষ্ট বেশি। অন্যদিকে আজকে যেটা বলছিলাম যে গতকালও 56 জন স্টুডেন্ট বা ছাত্রছাত্রী বাড়ি ফিরেছেন, অর্থাৎ ভারতে ফিরেছেন বাংলাদেশ থেকে। গত পরশুর থেকে গতকালের সংখ্যাটা কম ছিল, এবং আজকের সকাল পর্যন্ত এখনো পর্যন্ত সেইভাবে একটা বড় সংখ্যক ছাত্ররা কিন্তু আসেনি এখনো পর্যন্ত। বরং দেখা যাচ্ছে বাংলাদেশি নাগরিকরাই এইখান থেকে দেশে ফিরছে ধীরে ধীরে, যেহেতু অবস্থা বেশ কিছুটা স্বাভাবিকের দিকে এই মুহূর্তে। তার ফলে বহু বাংলাদেশি নাগরিক যারা চিকিৎসার জন্য এসেছিলেন, যারা এখানে ট্যুরিস্ট ভিসা নিয়ে এসেছিলেন, তারাও কিন্তু আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। দাদা, কোথা থেকে আসছেন? আমি বাংলাদেশ থেকে আসছি। ফিরছেন না আপনি যাচ্ছেন? না, আমি গতদিনকার বের হয়েছি কিন্তু যেতে পারি নাই। 1000 টাকার ভাড়া, 2000 টাকা, 2500, 3000, 4000, 5000 টাকা পর্যন্ত দাম বেড়ে গেছে। হ্যাঁ, এই জন্য ফিরি না। এই জন্য আমার কোম্পানির কাছে আমি চলে যাব। ওখানে যে 2 দিন থাকবো, স্বাভাবিক হলে আমি আবার চলে আসবো ঢাকায়। আপনি কবে এসেছিলেন এখানে? আমি এসেছিলাম আপনার 2 দিন, শুক্রবারে এসেছি। শুক্রবারে এসেছি, গতদিন চলে গেছি, কিন্তু ওপার থেকে বাংলাদেশ থেকে অন্য এলাকায় যেতে পারি না। আচ্ছা, তখন ভাড়া বেশি বলছে? হ্যাঁ। আচ্ছা, তার জন্য আবার আপনি আমি ফিরে আসছি। এখন আপনি কোথায় যাবেন? এখন আমি কলকাতা যাব। আমার কোম্পানি আছে এই রাজ্জাক মোটরস, ওখানে যে আমি থাকবো। ওখানে আপনি কাজ করেন? হ্যাঁ। ওখানেই থাকবেন? হ্যাঁ, ওখানে থাকবো। আবার স্বাভাবিক হলে আমি বের হয়ে চলে আসবো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আপনার বাংলাদেশের পিরোজপুর জেলার নেসারাবাদ থানা। তো ওই পারে, মানে বর্ডার ক্রস করে ওই পারে ভাড়া কিরকম বলছে? ওপারে ভাড়া, গাড়ির ভাড়া না, গাড়ির ভাড়া 600 টাকার ভাড়া 1500 টাকা, 2000 টাকার ভাড়া 3300 টাকা। এটা কি আন্দোলনের জন্য বা এই যে ঝামেলা চলছে? অ্যাভেলেবেল গাড়ি চলে না, শুধু একটা কোম্পানির গাড়ি চলে। তার জন্যই এত। হ্যাঁ। এখন আপনি ফিরে যাবেন? হ্যাঁ, একদম। দেখো, এটাও একটা সমস্যার মধ্যে অনেকে পড়েছেন। তার কারণ তারা জানাচ্ছেন যে বাংলাদেশ, অর্থাৎ এই পার থেকে ওই পারে চলে যাওয়ার পর একজন এসেছিলেন যিনি কিন্তু আবার কলকাতায় ফিরে যাচ্ছেন। তার কারণ যেটা 600 টাকার ভাড়া সেটা 1500 টাকা হয়ে গিয়েছে, এবং তার বাড়ি ফিরোজপুর, সেই ভাড়াটাও অত্যন্ত বেশি। তার ফলে তারা ফিরে এসেছেন, আবারও তারা যাবেন পরে। আমি একটু কথা বলার চেষ্টা করব। দাদা, ওই পারে ভাড়া কি নর্মাল রয়েছে না একটু বেড়েছে? একটু বেড়েছে তো অবশ্যই। কতটা বেড়েছে? কত আছে? কত হয়েছে? কত হবে? 1.5 গুণ হয়েছে। আসমো করে গাড়িতে 500 টাকা দিয়ে, এখন আসছি 7000 টাকা দিয়ে প্রাইভেটে। 7000 টাকা? জি। কোথা থেকে আসছেন? আসছি ঝালকাঠি থেকে। ঝালকাঠি জেলা। ঝালকাঠি জেলা থেকে? জি। আগে কততে এসেছিলেন? 500 টাকা। আর আসার সময় আজকে 7000 টাকা। এখানে নামালো বেনাপোলে? জি। কারফিউর কারণে সমস্যা হয়েছে। এখন কি অবস্থা আছে? এখন মোটামুটি পরিবেশ পরিস্থিতি অনেক পরিবর্তন হয়ে গেছে। থেকে কারফিউ তুলে নিবে আর কি, বিকেল নাগাদ। দেখো, এইটাও কিন্তু সমস্যার মধ্যে পড়েছেন, কারণ বর্ডারের ওই পারে যেহেতু কারফিউ চলছে এবং আন্দোলনের পরিবেশে অশান্তি চলছে, তার ফলে ভাড়া অনেকটা বেড়েছে। কেউ বলছেন 500 টাকার ভাড়া যেটা দেওয়া হয় সেটা 7000 টাকা দিয়ে আসছেন, আবার কেউ 1500, 2000, যেমন ইচ্ছা তেমন কিন্তু ভাড়া বাংলাদেশের তরফ থেকে বা ফিরোজপুর যাওয়ার রাস্তায় কিন্তু পাচ্ছেন।
বেশ ধন্যবাদ জানাই। পিঙ্কির সঙ্গে আমরা কথা বলছিলাম একেবারে পেট্রাপোল সীমান্ত থেকে, আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি ছিলেন এবং সেখানে সাধারণ মানুষজন তারা যে সমস্যার কথা বলছেন, নতুন করে যেটা সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে এই যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেই পরিস্থিতিতে কিছুটা হলেও যেন কেউ ফায়দা নেওয়ার চেষ্টা করছে। যেই ভাড়া ছিল 500 সেই ভাড়া এখন নেওয়া হচ্ছে 7,000 টাকা, যে কারণে অনেকেই হয়তো সেখান থেকে আবারও ফিরে আসছেন ভারতে।